বর্তমান সময়ে যারা মোবাইল সার্ভিসিংয়ের সাথে ইনভলভ আছে, মোবাইল যদি সার্ভিসিং করতে হয় তাহলে বর্ণীয় স্কিমেটিক ব্যবহার করা বাধ্যতামূলক, তাই না? বর্ণীয় স্কিমেটিক এত পপুলার যে এটা এই 100% টেকনিশিয়ানের মধ্যে 95% টেকনিশিয়ান কিন্তু এই বর্ণীয় স্কিমেটিকটা ব্যবহার করে। আচ্ছা, বর্ণীয় স্কিমেটিকের মধ্যে কিন্তু অনেক বিশাল ফাংশন আছে, এটা কিন্তু একদিনে জানা সম্ভব না। যেহেতু তোমরা নতুন, তোমরা মাত্র কাজ শিখতেছো, তাই না? এখন তোমাদের কি করতে হবে, বর্ণীয় স্কিমেটিকটারে পার্ট বাই পার্ট জানতে হবে। এবং বর্ণীয় স্কিমেটিকের মধ্যে অনেকগুলো ফাংশন আছে, সবগুলো ফাংশন একদিনে জানা সম্ভব না। আমরা কি করবো, এটারে স্টেপ বাই স্টেপ কয়েকটা পার্টে এটা আমরা টোটাল বিষয়টা আমরা জানবো। ওকে, তাহলে বর্ণীয় স্কিমেটিক যখন আমরা ওপেন করি, সর্বপ্রথম আমাদের সামনে আসে বিটম্যাপ নামে একটা অপশন। সেই বিটম্যাপের মধ্যে কি কি সুবিধা আছে, বিটম্যাপটা কিভাবে ব্যবহার আমরা করব, সেই জিনিসটা আজকে আমরা ডিসকাস করবো। ওকে, আচ্ছা, এই যে ধরো আমাদের বর্ণীয় স্কিমেটিক এখন ওপেন করা আছে, ঠিক আছে? এই যে এখানে রেডমি 7 নামে 7 যে মডেলটা আছে, আমরা এই মডেলটা ওপেন করব। তাহলে আমরা এটা ডাবল ক্লিক করলাম। দেখো, ডাবল ক্লিক করার পর এখানে কতগুলো ফাংশন আসছে। এখানে আসছে কি, প্রথমে আসছে কি বিটম্যাপ, ডায়োডা, হার্ডওয়্যার সলিউশন, স্কিমেটিক, তারপরে স্মার্ট বোর্ড এবং ভোল্টেজ, ঠিক আছে? এই যে এতগুলো ফাংশন আছে, আমাদের যদি অ্যাডভান্স লেভেলে কাজ করতে হয় তাহলে কিন্তু এই সবগুলো ফাংশন সম্বন্ধে আমাদের নলেজ থাকতে হবে, তাই না? তাহলে আমরা প্রপার সুবিধা নিতে পারবো বর্ণীয় স্কিমেটিক থেকে। তাহলে আমরা পার্ট বাই পার্ট যদি জানি, আমাদের সর্বপ্রথম আসছে কি বিটম্যাপ না? আজকে তাহলে আমরা বিটম্যাপ সম্বন্ধে আলোচনা করব, যে এইটা আমরা কিভাবে ব্যবহার করবো, এটার মধ্যে কি কি সুবিধা আছে, সেই বিষয়টা আজকে আমরা জানার চেষ্টা করবো। ওকে, আচ্ছা, এই বিটম্যাপটা ব্যবহার করার জন্য আমাদের কি করতে হবে, এই বিটম্যাপের উপরে কার্সারটা রাখে ডাবল ক্লিক করতে হবে। দেখুন, আমি ডাবল ক্লিক করলাম, ভিতরে দুইটা ফাংশন আছে, একটা হলো মেন পিসিবি, একটা হলো তোমার সাব পিসিবি। এখন মেন পিসিবি আর সাব পিসিবি কি? মেন পিসিবি হলো যে মাদারবোর্ড যেটা আছে উপরের অংশে যেটা থাকে, যেটা পিসিবি মানে কি, প্রিন্টেড সার্কিট বোর্ড। আর সাব বোর্ড হলো যেটা আমরা চার্জিং লজিক বলি। এমনও হয় অনেক সময় চার্জিং লজিকে আমাদের কাজ করতে হয়, দেখা গেছে আমরা চার্জিং পোর্ট চেঞ্জ করতে গেছি, আমাদের পোর্টের কোনো প্রিন্টিং উঠে গেছে, সেই ক্ষেত্রে আমাদের এই লাইনটা কোথার থেকে আসছে সেটা ফাইন্ড আউট করার জন্য আমাদের সেই পিসিবির ডায়াগ্রামটা আমাদের দেখতে হয়, তাই না? তাইলে আমরা আজকে পিসিবিতে যে সাব বোর্ডে যাবো না, আমরা যাবো মেইনে, তাই না? আচ্ছা, মেইন পিসিবিতে আমরা ডাবল ক্লিক করি। দেখো, এটা ডাবল ক্লিক করার পরে এইটা এই যে এখানে লোডিং নিচ্ছে, তার মানে এটা ওপেন হইতেছে। আচ্ছা, তাহলে এই যে দেখো আমরা বিটম্যাপ কিন্তু ওপেন করে ফেলছি, ঠিক আছে? এইখানে দেখো দুইটা মাদা পিসিবি দেখাইছে। দুইটা কেন দেখাইছে? আসলে কি দুইটা, এখানে কিন্তু একটা, তাই না? এর কারণ হলো ফ্রন্ট সাইড এবং ব্যাক সাইড। দেখো, আমাদের এই প্রথমটা ডান পাশে যে অংশটা আছে, এটা কি, এটা হলো ফ্রন্ট পার্ট, তাই না? আচ্ছা, ফ্রন্ট পার্ট আমরা কিভাবে চিনবো? কারণ ফ্রন্ট পার্টের মধ্যে আমাদের ব্যাটারি কানেক্টর থাকবে, আমাদের এলসিডি কানেক্টর থাকবে, আমাদের চার্জিং কানেক্টর থাকে। এই কানেক্টরগুলো দেখে আমরা বুঝতে পারি যে এটা ফ্রন্ট পার্ট, তাই না? আচ্ছা, এখন কথা হয়েছে, এই যে পিসিবিটা আছে, এই পিসিবির মধ্যে কি কি সুবিধা আছে আমাদের সেটা জানতে হবে। সেটা যদি জানতে হয়, প্রথমে ধরো এক্সাম্পল হিসেবে আমরা একটা কানেক্টর নিব। এই কানেক্টরের মধ্যে আগে আমরা জানবো যে কানেক্টরের মধ্যে কি কি আছে এবং কানেক্টরটা আমরা এই বিটম্যাপের মধ্যে কি কি সুবিধা পাইতে পারি। আচ্ছা, সর্বপ্রথম আমরা দেখবো, এখানে দেখো এই যে পিনগুলো দেখছো, এই পিনগুলির মধ্যে এখানে দেখো তো কয়েকটা কালারিং করা আছে। এখানে যে দেখছো দুইটা ইয়েলো কালার দিছে, তার পাশে একটা অ্যাশ কালার দিছে, তাই না? আচ্ছা, এইখানে আবার দেখো একটা, এটার কি বলে, আকাশি কালার না? আচ্ছা, এখন বিটম্যাপে আসলে এই যে কালারগুলো দিছে, কোম্পানি তো এমনি এমনি দেয় নাই, তাই না? এটা নিশ্চয়ই কোনো কারণে দিছে। আচ্ছা, এইটা যদি আমরা জানি তাহলে আমরা এটা সুবিধা নিতে পারবো। আমাদের প্রথমে আমরা জানবো যে এই কালারগুলো কেন দেওয়া হয়েছে। এক নম্বরে দেখো, ইয়েলো কালার যেগুলো আছে, এটাকে বলে তোমার পজিটিভ লাইন, অর্থাৎ যেই লাইনগুলো অ্যাক্টিভ আছে, বিভিন্ন আইসি থেকে ইনপুট আউটপুট হয়েছে, সেই পজিটিভ যে লাইনগুলো, যেই লাইনগুলো আমরা সাধারণত জিআর ভ্যালু মাপি, অর্থাৎ মিটার দিয়ে আমরা জিআর ভ্যালু মাপি না, কোনটায় মাপি, এই পজিটিভ লাইনগুলো মাপি। যেগুলো হলুদ দেওয়া আছে এগুলি কোম্পানি বুঝাইছে যে এই লাইনগুলো হলো অ্যাক্টিভ এবং পজিটিভ লাইন, ঠিক আছে? আচ্ছা, এর পাশে দেখো, পজিটিভ পাশে যে স্কাই যে কালারগুলো আছে, সেটা হলো জিএনডি বা কমন গ্রাউন্ড, অর্থাৎ এই কালারগুলো যেটা আমরা দেখবো, সেখানে আমরা এটা বুঝবো এটা গ্রাউন্ড। তাহলে আমরা যদি মিটার দিয়ে যদি এটা যদি গ্রাউন্ডের সাথে মাপি, তাহলে বিপ দিবে না? তাহলে এখানে যদি বিপ দেয় তাহলে আমরা বুঝবো যে এটা গ্রাউন্ডের লাইন, ঠিক আছে? আচ্ছা, তাহলে এই দুইটা ইয়েলো এবং তোমার এই অ্যাশ কালার যেটা, এটার সম্বন্ধে তো আমরা জানছি, তাই না? ইয়েলো হলো পজিটিভ, আর এটা হলো তোমার গ্রাউন্ড কালার। আর এইখানে দেখো একটা আকাশি কালার আছে। আকাশি কালার যেটা থাকবে সেটার মধ্যে তারা কোম্পানি দিবে এনসি, এই যে দেখো লেখা আছে
এন সি, এনতে নট, সিতে কানেক্টেড, অর্থাৎ নট কানেক্টেড, এখানে কোনো কানেকশন নাই। দ্যাট মিন্স তোমার এই বিট পেপের মধ্যে আসার পরে দেখো আমরা এই যদি আমাদের এই কানেক্টরটা কিসের কানেক্টর, এলসিডি কানেক্টর, তাই না? এলসিডি কানেক্টরে যদি কোনো ফল্ট থাকে, ধরো কোনো সেটের গ্রাফিক্স আসে, লাইট আসে না, কোনো সেটের লাইট আসে, গ্রাফিক্স আসে না, তখন আমাদের কি করতে হয়? তখন আমাদের এই কানেক্টরের সবগুলো পিন আমাদের মাইপা দেখতে হয় যে কোনো পিনের কোনো লাইন শর্ট হয়েছে কিনা, কোনো লাইন তোমার মিসিং হয়েছে কিনা, এইগুলোকে আমরা মাপি না? আচ্ছা, কোনো লাইন যদি তোমার শর্ট সার্কিট মাপি, তাহলে কোনটা গ্রাউন্ড সেটা আমাদের জানতে হবে না? যদি আমি মনে করি এখান থেকে মাপি সবগুলো জিআর বেলে, যদি কোনটা যদি তোমার বি পাশে, তাহলে এটা যদি তোমার পজিটিভ লাইনে যদি বি পাশে, তাহলে ওই লাইনটা শর্ট, ঠিক আছে না? তাইলে আবার এমনও হয় যে কোনো লাইন মাপছে সেই লাইনে কোনো জিআর ভ্যালু নাই, এখন সেই লাইনে যদি তোমার এনসি থাকে তাহলে তো জিআর ভ্যালু থাকবে না। এখন কোন লাইনটা এনসি আর কোন লাইনটা পজিটিভ সেটা যদি আমরা না জানি, তাহলে তো আমরা কানেক্টর মাপতে পারবো না, পারবো? তাইলে কোম্পানি তোমার দেখো এই সুবিধাটা বিট পেপের মধ্যে দিছে যে কোন লাইনটা কি থাকবে সেটা আমরা এই বিট পেপের মধ্যে তারা আমাদের একটা ধারণা দিয়ে দিচ্ছে, যাতে আমাদের কাজটা, প্রবলেমটা অথবা কাজটা তোমার ফাইন্ড আউট করতে সহজ হয়, তাই না? আচ্ছা, এখন দেখো এইখানে আছে তোমার আকাশি কালার, এখানে লেখা আছে এনসি, তার মানে কি নট কানেকশন, নট কানেক্টেড, এখানে কোনো জিআর ভ্যালু থাকবে না, এটা থাকবে কি ওএল। তাইলে এই কানেক্টর সম্বন্ধে আমাদের একটা ধারণা আমরা পাইছি। আচ্ছা, এক নাম্বার গেল এটা, তাইলে আমরা কালারিং সম্বন্ধে জানলাম। আচ্ছা, এবার আসো, এই যে দেখো এতগুলো কম্পোনেন্টের মধ্যে কিছু কিছু কম্পোনেন্টের মধ্যে দেখো লাল চিহ্ন দেওয়া আছে। আচ্ছা, আমরা যখন মাদারবোর্ড রিপেয়ার করি, আমাদের কাছে যখন কাস্টমার সেট নিয়ে আসে, যদি কোনো সেট মনে করো পাওয়ার অফ হয়ে যায়, পাওয়ার অফের ক্ষেত্রে আমরা 80% বা 70% কেস পাই যেগুলো শর্ট সার্কিট হয়ে যায়। শর্ট সার্কিট হয় বলতে ধরো কোনো সেট হাফ শর্ট হয়, কোনো সেট লিকেজ প্রবলেম থাকে, কোনো সেটে ফুল শর্ট হয়ে যায়। তাইলে আমাদের কি করতে হয়, সেটের শর্ট কোন লাইনে হয়েছে সেটা আমাদের বের করতে হয় না? তাইলে তোমার কোম্পানি যখন দেখি মানে জিনিসটা উপলব্ধি করতে পারছে যে ম্যাক্সিমাম টেকনিশিয়ানের শর্ট মাপার জন্য ভোল্টেজের লাইনগুলো খুঁজে বের করতে হয়, সেই লাইনগুলো খুঁজে বের করতে হলে স্কিমেটিক ডায়াগ্রামের মাধ্যমে খুঁজে বের করতে হয় কোন লাইনে কত ভোল্টেজ থাকবে, কোন লাইনে কোনটা ভোল্টেজের লাইন। কোম্পানি কী করছে, নতুন করে আপগ্রেড দিছে, যেটা এই যে লাল লাল যেই পিনগুলো দেখতেছো, এই সবগুলো পিন হইলো তোমার ভোল্টেজের লাইন, অর্থাৎ এই লাইনে তোমার কোনো রকমের শর্ট থাকার কোনো সম্ভাবনা নাই, ঠিক আছে? কোনো লাইনে যদি ভোল্টেজ থাকে তাহলে সেই লাইনে কি শর্ট থাকবে? যদি শর্ট থাকে তাহলে সেই লাইনে কি ভোল্টেজ থাকবে? থাকবে না। তাহলে দেখো যে কোম্পানি আমাদেরকে কত সহজ করে দিছে, স্কিমেটিক ডায়াগ্রাম যারা বানায় সেই কোম্পানিগুলো এগুলো মাথায় রাখছে যে একটা টেকনিশিয়ানের রিকোয়ারমেন্ট কি, সে কি তার প্রয়োজন হবে, তখন সে কি করছে, এইখানে যতগুলো জায়গায় লাইন লাল দিছে অত জায়গায় ভোল্টেজের লাইন। তাইলে আমরা যদি কোনো সেটে শর্ট সার্কিট পাই, একটা সেট মাইপা পাওয়ার সাপ্লাই লাগায় যদি দেখি যে এই লাইনে শর্ট আছে, এনে অটো রিডিং নিচ্ছে অথবা তোমার সুইচিং বেশি হচ্ছে, তখন আমরা কি করি, শর্টটা কোন লাইনে হয়েছে আমাদের মাইপা বাইর করতে হবে। আমরা যদি বিট ম্যাপটা ওপেন করি, সাথে সাথে দেখো আমরা যত জায়গায় লাল চিহ্ন আছে অত জায়গায় যদি আমরা যদি মাপি, এখানে যদি কোথাও যদি কোনো মান কম থাকে অথবা ভিপ দেয়, তাহলে আমরা বুঝবো না যে এই লাইনটা শর্ট, তাইলে আমাদের আর খুঁজে বাইর করতে হবে। আচ্ছা, তুমি এক্সাম্পল হিসেবে দেখো এই যে পাওয়ার আইসিটা আছে, এই পাওয়ার আইসির পাশে আমরা এই যে দেখো এইখানে তোমার কতগুলো ক্যাপাসিটার আছে, এই যে দেখো এই ক্যাপাসিটার এখানে কি লেখা আছে, বিপিএস পাওয়ার, তাই না? আচ্ছা, বিপিএস পাওয়ারের ভোল্টেজ কত থাকে আমাদের সবাই জানা আছে, তাহলে বিপিএস পাওয়ারের ভোল্টেজ থাকবে 3.7 থেকে 4.2। তাহলে এই লাইনে যদি আমরা দেখি যে লাল চিহ্ন দেওয়া আছে, আমরা এখানে মাইপা যদি দেখি যে এখানে জিআর ভ্যালু তোমার এখানে ভিপ আসে, তাহলে বুঝবো না যে এই লাইনটা শর্ট। তাহলে এই লাইনটার মধ্যে শর্ট হইলে তাহলে এই লাইনটা আমরা শর্টটা বের করার চেষ্টা করতে হবে যে কোনটা শর্ট। আচ্ছা, এখন এই লাইনটা যদি তোমার শর্ট হয়, একটা লাইন যদি আমরা শর্ট পাই, তাহলে এইটার মধ্যে আমরা যদি টিপ দিই, তাহলে এই লাইনটা কোথায় কোথায় গেছে আমরা সেটা জানতে পারবো। এক্সাম্পল হিসাবে ধরো এইটা বিপিএস লাইন, এই লাইনে আমি ক্লিক করলাম, দেখো ক্লিক করার পরে কত জায়গায় এই যে লাইনটা এদিক দিয়ে অনেক জায়গায় আসছে না, যত জায়গায় লাইনটা গেছে সব জায়গায় কিন্তু শর্ট শু করবে। এখন সেই সব জায়গায় মধ্যে মনে করো যে সব শর্ট শু করছে, কিন্তু সবগুলি কি আর খারাপ, যে কোনো একটা খারাপ, সেইটা যারা টেকনিশিয়ান, যারা দক্ষ টেকনিশিয়ান, তারা এই এতগুলো কম্পোনেন্টের মধ্যে দেখা গেছে 3-4টা আইসির মধ্যে লাইন থাকতে পারে, 100 বা 200 ক্যাপাসিটার থাকতে পারে, ডায়োড থাকতে পারে, এই যে এতগুলো পার্টস আছে, এই পার্টসের মধ্যে কোন কম্পোনেন্টটা খারাপ সেটা বের করার টেকনিক আছে। সেই টেকনিকটা আমাদের যারা কাজ করে সিনিয়র লেভেল তারা সবাই জানেন, তাই না? আমাদের আজকের বিষয় হলো
বিট ম্যাপটা নিয়ে আজকে আমরা শর্ট সার্কিট নিয়ে আলোচনা করতেছি না, সেটা আমরা অন্য ক্লাসে আলোচনা করবো। ওকে, তার মানে আমাদের এখানে যতগুলো লাল আছে সবগুলো আমাদের ভোল্টেজের লাইনে আমরা সহজে পেয়ে গেলাম না। তাহলে আমাদের সেটা যদি কোনো শর্ট সার্কিট আসে তাহলে আমরা এই লাইনটা সহজে এখান থেকে বুঝতে পারবো যে কোন লাইনটা শর্ট হয়েছে। যেখানে ভোল্টেজ সাপ্লাই আছে সেইখানেই শর্ট সার্কিট হবে, যেখানে ভোল্টেজ নাই সেখানে কখনো শর্ট হয় না। তাইলে আমরা শর্টকাটে শুধু ভোল্টেজের লাইনগুলো মাইপা ফেলালে আমাদের সময় খুব কম লাগবে, বেশি সময় তো নষ্ট হবে না, তাই না? আচ্ছা, এই গেল মনে করো দুইটা সুবিধা। একটা আমরা পাইলাম কি, যে এখানে কালারিং দেখে আমরা বুঝতে পারবো যে কোন লাইনে জিআর ভ্যালু এই কোন লাইনে তোমার মনে করো গ্রাউন্ড থাকবে, কোন লাইনে পজিটিভ থাকবে, এবং কোন লাইনে জিআর ভ্যালু থাকবে আর কোন লাইনে থাকবে না, সেটা আমরা কালার দেখে চিনবো এক নাম্বারে। ঠিক আছে, বিট নাম্বারে এই সুবিধাটা আমরা নিতে পারবো। 2 নাম্বার হইলো তোমার এই লাল যে রেড কে কালারগুলো আছে সেই কালারগুলো আমরা দেখে বুঝতে পারবো এটা ভোল্টেজের লাইন। যদি আমরা শর্ট সার্কিটের কাজ করি তাইলে আমরা লাল এই লাইনগুলো দেখা আমরা সহজে বুঝতে পারবো কোন লাইনে শর্ট হয়েছে। ঠিক আছে, আচ্ছা দেখো, বিট ম্যাপের সবচেয়ে বড় প্রবলেম মানে সুবিধা যেটার কারণে আমরা বিট ম্যাপ বেশি ব্যবহার করি সেটা হলো, দেখো এই যে বিট ম্যাপটা আছে, এই যে মনে করো তোমার এখানে একটা পার্স আছে, ধরো এখানে একটা আইসি আছে, এখানে একটা পার্স আছে। এটা কি আইসি? এটা ওয়াইফাই আইসি, মেবি এটা ওয়াইফাই আইসি, ধরো এটা ওয়াইফাই আইসি। আচ্ছা, এই যে এখানে একটা পার্স আছে, ধরো এটা ক্যাপাসিটার, এই যে দেখছো সিতে কি ক্যাপাসিটার না? আচ্ছা, এটার 2 মাথা মনে করো পজিটিভ, তাহলে 2 মাথা পজিটিভ হইলে এই মাথা ধরো আইসির সাথে কানেকশন, এই মাথা আরেক আইসির সাথে কানেকশন, দুই জায়গা থেকে লাইন আসবে না? এখন কোনো কারণে এমন হয় না সে একটা আসার খাইছে, আসার খাইয়া ধরো এই পার্সটা ভাঙিয়া পড়ে গেছে, এখন এই সাইডটা ভাঙিয়া পড়ে গেছে, নিচে গোড়ায় মনে করো পার্সটা এইখান থেকে প্রিন্ট সহ উঠে গেছে। এখন প্রিন্ট সহ যদি উঠে যায়, এখন এই লাইনটা কোথার থেকে আসছে সেটা আমাদের জানতে হবে না? যদি এখানে প্রিন্ট উঠে যায়, এখানে যে পার্সটা থাকবে এই পার্সটা বসানোর পরে এই লাইনটা যদি আমাদের দিতে হয়, তখন এই লাইনটা কোথার থেকে আসছে আমাদের যেটা বের করতে হয় বিট ম্যাপে, সেটা সবচেয়ে সহজ। কেমন সহজ? দেখো এই যে এইখানে দেখো ক্যাপাসিটার আছে, আমি এখানে যদি ক্লিক করে এই লাইনটা কোথার থেকে আসছে দেখো আমি কীভাবে পাবো। এই যে টিপ দিলাম, দেখো এই লাইনটা এইটার থেকে এই পিনের থেকে আসছে। ঠিক আছে, এই পিনের থেকে এই লাইনটা আসছে। এখন মনে করো আমি সহজে বুঝতে পারলাম যে এই লাইনটা এইখান থেকে আসছে। আচ্ছা, তারপরে ধরো এই লাইনটা কোথায় গেছে আমি তো জানি না, এই লাইনটা আমি ক্লিক করলাম, দেখো তো এই লাইনটা কোথায় গেছে। প্রথমে আসছে তোমার এই যে এইখানে একটা কয়েল আছে, কয়েলের মধ্যে আসছে। ঠিক আছে, এই কয়েলটা কি সিরিজ লাইনে, মানে যেটা দুই দিকে পজিটিভ থাকবে সেটা তো সিরিজ লাইন বলি আমরা, তাই না? এই লাইনে আসছে, এইটা আবার এদিক দিয়ে ইন হয়ে এদিক দিয়ে আউট হবে। তাহলে আমরা এই মাথায় আবার টিপ দিলাম, আবার দেখো এটা কোথায় গেছে, আবার এটা একটা তোমার ব্যান্ড ফিল্টারের মধ্যে গেছে, তাই না? এই যে এইভাবে সিরিজভাবে যে লাইনগুলো আসছে, এই লাইনগুলো আমরা সহজে বিট ম্যাপ দিয়ে মনে করো যে আমরা সহজে বের করতে পারি, তাই না? অনেক সময় দেখা যায় যে তোমাদের এখানে আমাদের এখানে একটা ধরো এটা ব্যাটারি কানেক্টার বা এটা চার্জিং কানেক্টার, এই কানেক্টারটা ধরো মনে করো যে কেউ কাজ করতে গেল বা অথবা আসার খেয়ে ধরো পিনটা উঠে গেলে 2-3টা পিন ড্যামেজ হয়ে গেছে। এখন এই লাইনটা কোথার থেকে আসছে আমাদের বের করতে হবে না? যদি এটা বের করতে না পারি তাহলে আমরা যখন কানেক্টার বসাবো এটা নিচে তো পিন উঠে গেছে, তাই না? এই লাইনটা না দিলে তো ওই লাইনটা ইনঅ্যাক্টিভ হয়ে যাবে না? তাহলে দেখো আমরা বিট ম্যাপে ধরো 1 নম্বরে ধরো আমরা এই যে পিনটা আছে, দেখো আমরা প্রথমে আমরা সুবিধা কি পাচ্ছি, এই পিনে মনে করো যে 2 নাম্বার পিন, 1 নাম্বার পিনটা কি গ্রাউন্ড, এটা দেখছো জিএনডি লেখা আছে। তাহলে বিট ম্যাপে আমরা এটা বুঝতে পারলাম যে এটা জিএনডি। এই যে এইখানে লেখা আছে কি দেখো তো, স্পিকার লেখা আছে না? স্পিকার তোমার আউট, অর্থাৎ স্পিকারের এটা লাইন, মানে রিঙ্গার যেটাতে আমরা গান শুনি। তাহলে এই পিনে মনে করো আমরা প্রতিটা পিনের মধ্যে ডিটেলসও পেয়ে যেতেছি যে পিনটা কিসের। যদি এই পিনটা হয়ে উঠে যায় তাহলে আমরা তো এই পিনটা দেখেই এই বিট ম্যাপে দেখে বুঝবো যে এটা গ্রাউন্ডের পিনের না হলেও চলবে। এটা যদি না দেই তাহলে আমাদের কোনো সমস্যা হবে না, কারণ যেহেতু গ্রাউন্ড আরও অন্য গ্রাউন্ড আছে, তাহলে এইটা যদি না হয় চলে। কিন্তু এইটার যেহেতু স্পিকারের লাইন, তাহলে এইটা যদি না থাকে তাহলে কি আমাদের কি স্পিকার বাজবে না। তখন আমাদের কি করতে হবে যে এই লাইনটা প্রিন্টে উঠে গেছে, এখন আমাদের দেখো বিট ম্যাপের মাধ্যমে আমরা সহজে আমরা বুঝতে পারবো যে এই লাইনটা কোথার থেকে আসছে। আমরা সেখান থেকে আমরা এখানে টিপ দিব, টিপ দেওয়ার পরে দেখো এই 2টা পিন একই, ধরো 2টা পিনই উঠে গেছে। তাহলে এই লাইনটা প্রথমে আসছে কোথায়? ক্যাপাসিটারে। তাহলে আমরা এই প্রিন্টটা যদি এখান থেকে উঠে যায়, আমরা এই লাইনটা এখানে মাইপা দেখবো যে এইখানে কি জিআর ভ্যালু আছে কিনা। যদি এইখানে জিআর ভ্যালু থাকে তাহলে এখান থেকে আমরা এখানে জাম্পার করে দিলে আমাদের কাজটা সমাধান হয়ে যাবে। এখন যদি কোনো কারণে এইখানে যদি জিআর ভ্যালু না থাকে তাহলে কিন্তু আমাদের দেখতে হবে যে এই লাইনটা কোথার থেকে আসছে। তখন আমাদের এই লিঙ্ক ধরে দেখো কোথায় যেতে হবে, এই যে এইখানে দেখো এইখানে একটা কয়েল আছে, দেখছো? এই যে কয়েলটা আছে, এই কয়েলের এই সামনে ক্যাপাসিটার আছে। তাহলে এই ক্যাপাসিটারে যদি আমরা মাইপা দেখি যে এখানে জিআর ভ্যালু আছে, তাহলে ওইখানে আমরা কানেক্টার লাগাইয়া এইখান থেকে একটা তার দিয়া যদি আমরা কানেক্টারের মধ্যে যদি তোমার এখানে জাম্পার করে দিই, তাহলে আমাদের স্পিকারের লাইনের মানটা এখানে চলে আসবে। তাহলে আমাদের
খুব সহজে আমরা বুঝতে পারতেছি, জি ঠিক আছে? খুব সহজে আমরা লাইনটা পেয়ে গেলাম না? তাইলে দেখো ভিট পেপে কত সুবিধা দিছে। ভিট পেপের যে সুবিধাগুলো আছে এগুলো যদি আমরা প্রপার যদি ভিট পেপ ব্যবহার করার প্রসেস জানি তাহলে আমাদের একটা সেট রিপেয়ার করতে অনেক ইজি হয়ে যায়। কারণ হলো বিট পেপের মধ্যে তোমার সবচেয়ে বড় জিনিস হলো বিট পেপের মধ্যে তোমার ভোল্টেজের লাইনগুলো আলাদা করে দিয়ে দিছে। এইখানে আমরা দেখো এই যেটা বিপিএস পাইছি, তারপরে দেখো এই যে এইগুলি কিন্তু আবার একটু কালারটা একটু আলাদা দিছে না? এই যে দেখো এই ক্যাপাসিটারের কালারটা কিন্তু আলাদা। দেখো এটা আরও মজার বিষয় হলো এখানে দেখো বিরেজ L3। এখন বিরেজ মানে কি, এল মানে কি এলডিও সেকশন। এটা পাওয়ার এসির থেকে এই ভোল্টেজটা আসছে, সেই ভোল্টেজটা কত সেটাও কিন্তু এখানে বলে দিছে। তাহলে এটা কত দেখো, এই এল এর ভোল্টেজ 0.9, অর্থাৎ তোমার 0.9 ভোল্টেজ এই লাইনে থাকবে। তাইলে এই লাইনটা যদি শর্ট হয়ে যায় তাহলে এই লাইনের শর্টটা বের করার জন্য আমাদের ভোল্টেজ কত আসছে সেটা জানা দরকার। তাহলে সেই ভোল্টেজটা আমরা, সেই সুবিধাটা আমরা এখানে পাচ্ছি। তাইলে প্রতিটা যেখানে লাল দেওয়া আছে সেখানে আলাদা আলাদা লাইনের আলাদা আলাদা ভোল্টেজ সহ তারা বলে দিছে কোনটা। এই যে দেখো এটা কত তোমার 1.3 ভোল্টেজ। এই যে দেখো এখানে আছে তোমার এই যে 1 ভোল্টেজ, হ্যাঁ এটা 1 ভোল্টেজ। তোমার আরও এখানে ধরো এক এক লাইনে এক এক ধরনের ভোল্টেজ, যে ওখানে এই দেখো 1.3, তারপরে তোমার আরও ভোল্টেজ আছে এই যে 1.3। এরকম মনে করো জায়গায় যেখানে যে ভোল্টেজ থাকবে সেই ভোল্টেজগুলো এখানে তারা উল্লেখ করে দিছে। তাহলে বিট পেপের এই যে সুবিধাটা, এই সুবিধাটা মনে করো আমরা এই আমাদের এই ব্যবহারের প্রসেসটা জানতে হবে যদি এই সুবিধাটা আমরা নিতে চাই, ঠিক আছে? তাইলে বিট পেপের সম্বন্ধে ধারণা পাইছো? বিট পেপ আমরা কেন ব্যবহার করব? আমাদের যদি কোনো লাইন আউট হয়ে যায়, ধরো কোনো কানেক্টরের পিন আউট হয়ে গেছে, এই লাইনটা আমাদের এখানে না থাকলে আমাদের এটা জাম্পারের জন্য লাইনটা কোথা থেকে আসছে সেটা আমাদের বের করতে হবে। তাহলে আমাদের বিট পেপ লাগবে। ধরো কোনো পার্টস মিসিং হয়ে গেছে, এই পার্টসটা ভাঙে প্রিন্ট উঠে গেছে, সেই পার্টসের প্রিন্টটা আমাদের কোনখান থেকে আসছে সেটা টিপ দিয়ে আমরা বিট পেপের টিপ দিয়ে সহজে বের করতে পারবো। আচ্ছা, চার্জিংয়ের মনে করো কানেক্টারের মধ্যে মনে করো এলসিডিতে সমস্যা, আমরা এইটা যদি আমরা জিআর ভ্যালু মাপি, কোনটা ওয়েল কোনটা মান থাকবে, কোনটা বেড়ে বিপ দিবে সেটা আমরা সহজে বুঝতে পারতেছি। আচ্ছা, তারপরে মনে করো যে আরও যেই সুবিধাগুলো আছে সেগুলো হলে মনে করো এখানে অনেকগুলো আইসি আছে, কোন আইসিটা কোন সেকশনে কিভাবে বসানো আছে সবগুলো আমরা এখান থেকে দিক নির্দেশনা কিন্তু পাওয়া যায়, তাই না? আচ্ছা, তাহলে আমাদের এই বিট পেপের যে সুবিধাগুলো আছে এই সুবিধাটা বুক করতে গেলে আমাদের যে প্রসেসটা জানা দরকার সেটা তো আমরা জানছি না? মোটামুটি বিট পেপ সম্বন্ধে বুঝতে পারছো? বিট পেপ আমরা কেন ব্যবহার করব? মানে আমাদের মাদারবোর্ডে রিপেয়ার করার জন্য যখন আমরা কোনো প্রবলেমে ফেস করব তখন আমাদের বিট পেপের হেল্প নেওয়াটা খুবই জরুরি। বর্তমানে বিট পেপের হেল্প ছাড়া কাজ করাটা খুব টাফ। এই জন্য আমাদের যে কোনো ধরনের সমস্যার জন্য আমাদের দেখতে হবে যে আমাদের কি সমস্যা, এখন আমরা বিট পেপের সহযোগিতা নিব নাকি অন্য কোনো ফাংশনের সহযোগিতা নিব। এখানে আরও আরও অনেক ফাংশন আছে। তাহলে আজকে আমরা শুধু বিট পেপ সম্বন্ধে জানলাম, ওকে? তাহলে নেক্সট ক্লাসে আমরা এরপরে যে আরও অন্য যে ফাংশনগুলো আছে আমরা সেগুলো নিয়ে আমরা পরের ক্লাসে আলোচনা করবো, ওকে?